হ্যাঁ, একটু যেতে চাই রাজ্জাক ভাই আপনার কাছে। এই যে আজকে যে আরপিও সংশোধন হলো, এখানে আরও অনেক বিষয়গুলি আসছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এখানে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে থাকবে, এখানে কোনো আসনে যদি ভোট তারা মনে করে যে সমস্যা হয়, সেই পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে, অনেক কিছু হয়েছে। মানে এটি সামগ্রিকভাবে সবচেয়ে বড় বিএনপির যে আপত্তি ছিল সেটি হলো এই যে জোটগত নির্বাচনের প্রতীক নিয়ে, সেটি বিএনপির আপত্তিকে উপেক্ষা করা হয়েছে আজকের এই যে সংশোধন হলো। এটি আগামী নির্বাচনের জন্য কোনো নেতিবাচক বা কোনো কিছু হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে আর আমার দুজন সহ আলোচক, সবাইকে আমার শুভেচ্ছা, এবং আপনার দর্শক শ্রোতা যারা আছেন। না, আপনি আমার আলোচনাটা হয়তো এক একজন এক একভাবে বলবে। আমি আমার যেটা ফিল করি সেটা হচ্ছে এই যে, প্রথমত আসেন, আপনি মাঠে খেলতে নামবেন, সেই ক্রিকেট খেলতে নামেন কিংবা ফুটবল খেলতে নামেন, এই যে রাজনীতির যে নির্বাচন, এটাও কিন্তু একটা, যদি আমি খেলা ধরি, মানে পলিটিক্যাল গেম, তাহলে এইটার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করবে নির্বাচন কমিশন। জি, নির্বাচন কমিশন কি প্লেয়ারদের সাথে আলাপ করে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করবে? ফিফা আইসিসিতে কি তাই হয়? নো, তারা রুল তৈরি করবে, প্লেয়াররা খেলবে সেই আইনের ভিত্তিতে। এটা একটা দিক। এখন বিএনপি যেখানে বলছে যে তারা যাদের দলের থেকে যাদেরকে অন্য দলের যারা, এখানে আমি রাজনৈতিক দল হিসেবে ছোট বলছি না, হয়তো ধরেন তাদের জনসমর্থন কম থাকতে পারে, কিন্তু সেখানে তারা হয়তো বলছে, চিন্তা করছে এরকম যে ছোট দলের যারা আমরা একটা সিট ছেড়ে দিব, সে আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে। এখন এই যে প্রতীক নিয়ে নির্বাচন করবে, এখানে আপত্তি করছে এনসিপি নাকি নির্বাচন কমিশন। আবার জামাত বলছে এখানে বিএনপি যেটা চাইছে তার উল্টাটা, তারা চায় নাই। সেখানে পক্ষপাতিত্ব হলো কিনা সেটা সেকেন্ড কোশ্চেন। অর্থাৎ নির্বাচন কমিশন কোনো দিকে পক্ষপাতিত্ব করলো কিনা, যে বিএনপি যেটা বললো সেটা মানে নাই, কিংবা জামাত এনসিপি যেটা বলছে সেটা মানছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু রুলসটা হইল এই, রুলস নির্বাচন কমিশন দিবে, সেই রুলস মেনে খেলতে যাবে, এটাই হলো নর্মাল বিধান। 2 নম্বর হচ্ছে নেতিবাচক দিক, যেটা আপনি বললেন। আপনি মনে করেন যে বিএনপির মতো একটা বড় দলের এখন যে বিষয়টা আছে, সেটা হলো তাদের এমন কোনো আসন নাই যেটা মিনিমাম 3 জন প্রার্থী নাই, একদম মিনিমাম। কোথাও 5 জন 6 জনও আছে, এরকম শোনা যায়। আমি যদিও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, যেটা আমি পাই, সেখানে মনে করেন আপনি যখনই অন্য কাউকে নমিনেশন দিবেন, অন্য দলকে, তখন কি হয়, বিএনপিকে অফ রাখতে হবে। অফ রাখলে তৃতীয় ব্যক্তি যাকে দিবেন তাকে দল ভোট দিতে বলবে। এই যে দল ভোট দিতে বলবে, তাতে আমার কাছে মনে হয় যে আমার ভোটটা যে আমি প্রয়োগ করব আমার মতো করে, সেটা হচ্ছে না। আমার মার্কাটা তো নাই। মার্কা না থাকুক, আমি ভোটটা দিতেছি দলীয় সিদ্ধান্তে। জি, কারণ মার্কাটা তো যে দল দাঁড়িয়েছে তার মার্কায় ভোট হবে। এবং এটা মেনে নিলে বলবে যে ঠিক আছে, ওখানে যারা আমাদের দলের আছো তারা, আমরা ওখানে আমাদের প্রার্থী দেই নেই, তোমরা ওকে ভোট দাও, ছোট দলের যাকে দিছে। তাহলে কি হলো, ওই যে লোকের ভোটের যে স্বাধীনতাটা, সেটা তো থাকলো না, সেটা তো পার্টি ডিসাইড করলো, অ্যাকর্ডিংলি ভোট দিবে। এটা গেল একদিক। দ্বিতীয় দিকটা হলো যে সাধারণত অ্যাভারেজ মানুষ অত ভাবে না, তারা দলের মার্কাটা খোঁজে। তো সেখানে গিয়ে যখন দেখবে যে বড় দলের প্রতীকের লোক নাই, তাতে ভোট ছুটে যাবে তা না, অনেকের আগ্রহ কমে যাবে, কারণ আমার দলের ইয়ে নাই, আমি গেলাম না। আর তৃতীয় যেটা ঝুঁকি আছে আমি মনে করি, ওই যে বললাম একাধিক প্রার্থী আছে, 3 জন 4 জন, তারা যদি ভাবে যে এখানে তৃতীয় দলের যাকে দিছে সে যদি একবার এখানে এমপি হয়ে যায়, তাহলে তার একটা ভিত্তি হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে যে আমরা যখন দাঁড়াইতে পারলাম না 16 বছর বঞ্চিত থাইকে, তৃতীয় ব্যক্তিকে আমরা অ্যালাউ করব না, এই ডিসিশন যদি নেয়, ওটা আপনি উপর দিয়ে মেনে নেবে, সেটা হলো বুকে পাথর বেঁধে মেনে নেওয়ার মতো। মানে পাথর বেঁধে মেনে নিলাম, কিন্তু ইনফ্যাক্ট মানার কোনো কারণ নাই। ফলে কি হবে, ডিস্টার্ব, ভদ্রলোক ডিস্টার্ব হবে যে তৃতীয় ব্যক্তি যিনি দাঁড়িয়েছেন। ইন এডিশন এমনও হতে পারে জটিলতা সৃষ্টি হইলে অন্য কোনো দল থেকে অন্য কেউ ইজি বেরিয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়গুলা হতে পারে, এটা আমার কাছে মনে হয়।